বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় নেতা। আমার প্রশ্ন দফা 23, ওখানে যুবকদের বিষয়ে কিছু কারিকুলাম কাজ বা কাজের বিষয়ে বলা হয়েছে। এখানে আমার প্রশ্ন হলো, যাদের বয়স 50 ঊর্ধ্ব তারা হয়তো চাকরিও পাবে না। এখন 17 বছরের যে পিছে যাওয়া ফ্যাসিস্ট হাসিনার শাসন আমলে চলে গেছে, এর বয়সও বাইরে গেছে, ব্যবসাও করতে পারবে না। তাদের জন্য কি আমাদের কোনো প্রশিক্ষণ বা কাজের কোনো ব্যবস্থা করতে পারবেন কিনা, এ বিষয়ে জানতে চাই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। মঞ্চ থেকে এই বিষয়ে কেউ কিছু বলবেন? আমি তারপরে অ্যাড করি। এখানে দুটো ব্যাপার আছে স্যার। একটা হচ্ছে যে আমাদের যে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর ব্যাপারটা একটা বলা আছে। বিশেষ করে যারা উনি ক্যাপেবল নয় কাজ করার, বয়স বেশি 50 বছর, তাকে দুটো সাইড আমরা দেখতে পারি। একটা হচ্ছে সামাজিক নিরাপত্তা বেষ্টনীতে আমরা ওনাকে একটা কাভারেজ দেওয়ার কথা এখানে ঘোষণা করেছি। আর আর একটা হচ্ছে এই শ্রেণীর মানুষজনের স্কিল ডেভেলপমেন্ট করে তাদেরকে কর্মে, যেটাকে বলা হয় সেলফ এমপ্লয়েড, যে কাজের দিকে এগিয়ে নেওয়া, সেজন্য আমরা ইনসেনটিভ দিতে পারবো। আমাদের বিভিন্ন সরকারি ইয়ে থেকে প্রণোদনা দিয়ে তাদেরকে কাজে আমরা উদ্বোধন করতে পারবো, তাদেরকে উজ্জীবিত করতে পারবো। এটাকে বলা হয় সেলফ এমপ্লয়মেন্ট প্রণোদনা, এটা দেওয়া। আরেকটা হচ্ছে সামাজিক বেষ্টনী। এই দুটোর মাধ্যমে আমরা স্কিল ডেভেলপমেন্ট করে ওনাকে ওনার কাজে যাতে উনি জীবন যাপন করতে পারেন ঠিক মতো, সেই সহযোগিতা আমরা করতে পারবো। 31 দফায় এটা উল্লেখ আছে। থ্যাংক ইউ। জি, ধন্যবাদ। আমি সাথে যেটি অ্যাড করতে চাই, যেটি জেবুল্লাহ সাহেব বলেছেন সেটি তো আছে। এখানে মূল বিষয়টি হচ্ছে আমাদের সমাজে বিভিন্ন মানুষ আছেন, বিভিন্ন ক্যাটাগরির বেকার আছেন, বিভিন্ন কারণে বাধ্য হয়ে তারা বেকার হয়েছেন। যে প্রশ্নটি আমরা পেয়েছি, যাদের বয়স 50 বা এই ধরনের এর আশেপাশে, এরকম যারা অদক্ষ আছেন, আমরা চেষ্টা করব যে তাদেরকে কিছু ট্রেনিং এর বিষয় দিতে, ট্রেনিং দিতে তাদেরকে, এবং একই সাথে রাষ্ট্রের পক্ষ থেকে আমরা চেষ্টা করব যে ছোট 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 পুঁজি দিতে তাদেরকে, যাতে করে ট্রেনিং এর পরে তারা ছোট করে হলো নিজের একটা কোনো কিছু তারা গড়তে সক্ষম হন, যাতে উনি বেকার না থাকেন। অন্তত উনি এবং ওনার ফ্যামিলি যদি থাকে, সেই ফ্যামিলিকে যাতে সে সাপোর্ট দিতে পারে, এরকম একটা মিনিমাম ব্যবস্থা আমরা রাষ্ট্রের পক্ষ থেকে করার চেষ্টা করব। ধন্যবাদ। কিন্তু বৃদ্ধ নয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থা 50 বছরকে এখন যুবক বলছে আর কি। তো ফলে তারা কিন্তু এই বয়সে আরো অনেক কাজের সাথে সংযুক্ত হতে পারেন। তারা বিভিন্ন দোকানে তারা কিন্তু গার্ডের কাজ করতে পারেন, তারা ওই জায়গায় হিসাব রক্ষকের কাজ করতে পারেন, লাইব্রেরিয়ানের কাজ করতে পারেন, বিভিন্ন জায়গাতে টিকিট কাউন্টারে সেলসম্যানের কাজ করতে পারেন। এরকম অনেকগুলো কাজ করার সুযোগ কিন্তু তাদের আছে। পারবে, ওটা বোধহয় 50 না, ওটা বোধহয় 60 বোধহয়, ইউএন যেটা বলছে 60 বছর পর্যন্ত বোধহয়। এখন 70 বছরের আগে তাদেরকে প্রবীণ বলা হয় না আর কি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা 70 পর্যন্ত মানুষকে যুবক মেনে নিয়েছে আর কি। জি, তাহলে এখনো যুবক আছি আমি। বাংলাদেশের 18 কোটি মানুষের আকাঙ্ক্ষার প্রতি দেশনায়ক তারেক রহমানের কাছে আমার প্রশ্ন, টাঙ্গাইলের শাড়ি এবং টাঙ্গাইলের চমচম বাংলাদেশের একটা ঐতিহ্যবাহী পণ্য এবং জনপ্রিয় এবং লোভনীয়। এই পণ্য দেশব্যাপী এবং সারা বিশ্বব্যাপী পরিচিতি করার আপনাদের কোনো পরিকল্পনা আছে কিনা? ধন্যবাদ। আমার মনে হয় আপনার প্রশ্নের ধন্যবাদ। কিছুদিন আগে মনে হয় টাঙ্গাইলের একটি অনুষ্ঠানে আমি বক্তব্য রেখেছিলাম, সেখানে এই বিষয়টি তুলে ধরেছিলাম আমি। এটি শুধু টাঙ্গাইলের ব্যাপারে না, আমাদের দেশের বিভিন্ন অঞ্চলে এই ধরনের বিভিন্ন কতগুলি বিষয় আছে। পুরনো ঐতিহ্য, শিল্প, যেভাবে আমরা বলি না কেন, পৃথিবীর সব দেশেই যেগুলো ভালো উন্নত দেশ, তারা চেষ্টা করে তাদের নিজস্ব যে দেশীয় প্রোডাক্টগুলো আছে সেগুলোকে বিভিন্নভাবে বিদেশে রফতানি করা, বিদেশে উপস্থাপন করা, যাতে সেগুলোতে ভ্যালু অ্যাড হয়। আমাদের লক্ষ্য আছে, আমাদের পরিকল্পনা আছে। টাঙ্গাইলের চমচম বলেন, পোড়াবাড়ির চমচম বলেন, বা জামদানি বলেন, এইভাবে টাঙ্গাইল সহ দেশের বিভিন্ন ডিস্ট্রিক্টে যে বিষয়গুলো আছে, এরকম সবগুলোকে একটা সাপোর্ট দেওয়া, যাতে করে তারা পর্যায়ক্রমিকভাবে ধীরে ধীরে, যাতে করে তারা বিশ্বের তাদের পরিচিতিগুলো তুলে ধরতে পারে, অর্থনৈতিকভাবে সমগ্র বিশ্ব থেকে কম বেশি লাভবান তারা হতে পারে। এই পরিকল্পনা আমাদের আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আসসালামু আলাইকুম। আমার প্রশ্নটি হচ্ছে, বিগত 17 বছরের আওয়ামী লীগ দুঃশাসনের কারণে
বাংলাদেশ একটি তলাবিহীন ঝুড়িতে পরিণত হয়েছে। আবার বিশেষ করে তরুণ ছাত্র ও যুব সম্প্রদায় যারা বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল, তারা মামলা হামলা না পেরেছে শিক্ষা জীবন শেষ করতে। যুবকরা ছিল বাড়িঘর ছাড়া, জেলখানায়। তারা হারিয়েছে তাদের চাকরি, ব্যবসা বাণিজ্য, সবকিছু কর্মজীবন ধ্বংস হয়ে গিয়েছে। আগামীতে বিএনপি জনগণের ভোটে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে দলের ও দেশের সকল নির্যাতিত তরুণ ও ছাত্র যুবকদের জন্য কি পলিসি বিএনপি গ্রহণ করবে, এটি আমার প্রশ্ন। আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। আমার মনে হয় আপনার প্রশ্নের উত্তর কিছুক্ষণ আগে খুব সম্ভব নারায়ণগঞ্জ থেকে বোধহয় একজন করেছেন, যে 50 ঊর্ধ্ব বা এর আশেপাশের বয়সে যারা বেকার আছেন তাদেরকে আমরা কিভাবে সাপোর্ট দেওয়ার পরিকল্পনা করছি। আপনার যে প্রশ্নটি সেটা এটার মধ্যে ওই উত্তরের সাথে উত্তরের ভিতরে কম বেশি কভার করে গিয়েছে। ধন্যবাদ আপনাকে। আমরা যেটা 31 দফা দিয়েছি, এখানে আমরা এই ধরনের ব্যক্তি যারা আছে তাদেরকে বলেছি, এবং দেশের যে আইন আছে তার মধ্যে রেখে আমরা তো বলতে পারবো না যে এ আমাদের লোক, এর জন্য বিশেষ সুবিধা, সেটা বলা সম্ভব না। আমাদেরকে বিবেচনা করতে হবে সবার জন্য, কারণ সরকার আমরা গঠন করলে, বিএনপি সরকার গঠন করলে, বিএনপি সারা দেশের মানুষের সরকার হবে। কাজেই দল মত নির্বিশেষে সবার সরকার হবে। কাজেই তাকে চিন্তা করতে হবে সব ধরনের, এই ধরনের মানুষ যারা দলের ভেতরে আছে, দলের মধ্যে নেই, দলের সাথে নেই, তাদের কথাও চিন্তা করতে হবে। কাজেই 31 দফার আলোকে, দেশের আইন কানুনের আলোকে যেটা যেটা আমাদের করা সম্ভব আমরা অবশ্যই সেটা করব। ধন্যবাদ। আমাদের গ্রামের প্রান্তিক পর্যায়ে বয়স্কদের জন্য রাত্রিকালীন সরকারিভাবে কোনো শিক্ষা ব্যবস্থা চালু করার কোনো ব্যবস্থা আমাদের নেতা করবেন কিনা সেটা জানতে চাই। ধন্যবাদ। এই বিষয়টি আপনি যেটা বললেন, আমরা এই বিষয়টি সেভাবে চিন্তা আমরা করিনি। আপনার প্রস্তাবটি আমরা বিবেচনায় অবশ্যই রাখতে পারি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই কর্মসূচির প্রধান অতিথি বাংলাদেশ। আপনি অ্যাডভোকেট সাহেব, আপনি দয়া করে প্রশ্নে চলে আসুন। সম্বোধন দরকার নেই, প্রশ্নে চলে আসুন। দূরদর্শী নেতা, আমার প্রিয় নেতা, আপনাকে সহ আজকে যারা উপস্থিত আছে সবাইকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে আমার প্রশ্ন করছি। আমরা শুনেছি পশ্চিমা বিশ্বে নার্স ও প্রবীণদের, কেয়ার গিভারদের ব্যাপক চাহিদা আছে। দেশের শিক্ষিত জনগোষ্ঠী ও নারী ও তরুণদের এই পেশায় সংযুক্ত করা যায় কিনা, আপনার কাছে আমার প্রশ্ন। অবশ্যই যায়, অবশ্যই যায়, এবং শুধু যায় না, এটা আমাদেরকে যে কোনো মূল্যে করতেই হবে। তো এটার জন্য আমাদের সাথে ডক্টর পাভেল সাহেব আছেন, উনি নিজেও একজন চিকিৎসক, ভালো রিনাউন চিকিৎসক উনি। আমি ওনাকে অনুরোধ করবো এই ব্যাপারে বলার জন্য। ধন্যবাদ। এটি একটি খুবই একটা গুরুত্বপূর্ণ এবং এই মুহূর্তের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। কারণ পশ্চিমা বিশ্বে আপনারা জানেন যে প্রবীণ জনগোষ্ঠীর সংখ্যা অনেক বেশি এবং তাদের দেখাশোনা করার লোকজনের সংখ্যা খুব কম। অথচ তারা কিন্তু তাদের পরিচর্যা করার জন্য নার্সিং এবং কেয়ার গিভার, এটির একটা বিরাট সংকট রয়েছে। ফলে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় কিন্তু দীর্ঘদিন ধরে এই ব্যাপারটিকে ভাবছেন, এবং বাংলাদেশের তরুণ তাদেরকে হয়তো একটু বিদেশি ভাষা, বিশেষ করে ইংরেজি ভাষার উপর যদি একটু দক্ষতা থাকে, এবং নার্সিং পেশাকে আমরা যদি আরো একটু বেশি জনপ্রিয় করতে পারি, এবং কেয়ার গিভারকে যদি একটি কোর্স হিসাবে মেডিকেল শিক্ষার পাশে যদি নার্সিং শিক্ষার সাথে যদি সংযুক্ত করা যায়, তাহলে আপনার এই যে চাওয়া বা আপনার যে প্রত্যাশা, আগামী দিনে ইনশাল্লাহ বাংলাদেশ থেকে একটা বৃহত্তর জনগোষ্ঠীকে আমরা পৃথিবীর বিভিন্ন দেশে এই কেয়ার গিভার এবং নার্সিং সেবাতে পাঠিয়ে আমাদের দেশের জন্য সম্মান এবং অর্থ দুটি কিন্তু আমাদের জন্য, এবং একই সাথে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবো। আপনার যুগোপযোগী প্রশ্ন, আপনাকে এই জন্য ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত নেতা সহ উপস্থিত সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। আমার প্রশ্নটা হলো দফা 19 সংশ্লিষ্ট, সেটা হচ্ছে রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়ে বিএনপির পলিসি কি হতে পারে? আমাদেরকে এটি অবশ্যই চেষ্টা করতে হবে যে রোহিঙ্গা, এখানে প্রায় 12-13 লক্ষ যে রোহিঙ্গা এসেছে, তাদেরকে আমাদের চেষ্টা করতে হবে তাদেরকে তাদের দেশে আবার যাতে তারা শান্তিপূর্ণভাবে ফিরে যেতে পারে। এবং এই জন্য এটা আমাদেরকে আমরা যদি প্রয়োজন হয়, আমাদেরকে এখানে জাতিসংঘের সহায়তা নিতে হবে। একই সাথে পার্শ্ববর্তী যে দেশ থেকে তারা এসে তাদের সাথে আমাদেরকে আলোচনা করতে হবে, এবং জোরালো কূটনৈতিক ব্যবস্থার মাধ্যমে, ডিপ্লোমেসির মাধ্যমে আমাদের এই সমস্যার সমাধানটা করতে অবশ্যই হবে আমাদেরকে। এর আগেও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় যখন এই সমস্যাটা হয়েছিল,
তখনও একইভাবে সমস্যাটির সমাধান করা হয়েছিল। 1992 সালেও যখন এটি হয়েছিল তখন দেশনেত্রী খালেদা জিয়ার সময়ও এইটা আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান করা হয়েছিল। কাজেই বিএনপির সময় যখনই এই সমস্যাটা এসছে, রোহিঙ্গা সমস্যাটা বহুদিন ধরে, এবং প্রতিবারই বিএনপির সময় দেখা গেছে বিএনপি সরকার খুব সাকসেসফুলি এটাকে ম্যানেজ করতে সক্ষম হয়েছিল। আগামীতেও ইনশাল্লাহ আমরা জনগণের সমর্থনে সরকার গঠনে সক্ষম হলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি অতীতের মতন আবারও আমরা এই সমস্যাটির সমাধানে আমরা সফল হব ইনশাল্লাহ। ধন্যবাদ। ধন্যবাদ লিডার। ধন্যবাদ। আবার আরেকটা প্রশ্ন ছিল, দুটা প্রশ্ন ছিল। একটাই। গাজীপুর মহানগর, এখন প্রশ্ন করবেন গাজীপুর মহানগর বিএনপি সদস্য ডাক্তার মুজিবুর রহমান, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি সদস্য ডাক্তার মুজিবুর রহমান। এখন হবে না, সিলেক্ট হয়ে গেছে। ধন্যবাদ মাননীয় চেয়ারম্যান মহোদয়কে আমাকে বক্তব্য দেওয়ার জন্য। আমার প্রশ্ন ছোট ছোট 2-3টা প্রশ্ন। একটা হলো 11 নম্বর রূপরেখায় যে কৃত্যভিত্তিক নেতা আপনি একটা করবেন, দয়া করে একটা করবেন, যে কোনো একটা করেন। আমার প্রথম প্রশ্নটাই কৃত্যভিত্তিক প্রশাসনের ব্যাপারে কি পদক্ষেপ নেবেন? মানে যেই ক্যাডার, সেই সব ক্যাডারেরই তারা প্রশাসনে সর্বময় কর্মকর্তা থাকবে। আর যে জিনিসটা হয় যে যদি বিচার বিভাগ আমরা আলাদা করি, তাহলে বিচার বিভাগের সাথে যে প্রশাসনের যে ম্যাজিস্ট্রেটটা, সেটাকে বিচার বিভাগের সাথে অ্যাড করে দিয়ে প্রশাসনকে তার অন্যান্য স্বাভাবিক কার্যক্রম করা, এরকম পরিকল্পনা আছে কিনা? আমার মনে হয় এটি সবচেয়ে ভালো উত্তর দিতে পারবেন জবিউল্লাহ সাহেব, আমি ওনাকে অনুরোধ করছি। জি, থ্যাংক ইউ। এটা বহুদিন পুরনো প্রশ্ন যে সেপারেশন অফ জুডিশিয়ারি, প্রশাসন থেকে জুডিশিয়ারিকে আলাদা করা, এটা বহুদিনের প্রশ্ন এবং জেনারেলিস্ট এবং টেকনোক্র্যাটদের মধ্যে বহুদিন থেকে এই ধরনের দ্বন্দ্ব চলছে। তো আমরা প্রশাসন সংস্কারের জন্য যে আমরা আমাদের যে রিকমেন্ডেশন দিয়েছি সেখানে আমরা স্পষ্ট বলেছি, এবং এই 31 দফার রূপরেখার মধ্যে স্পষ্ট বলা আছে যে আমরা একটা জুডিশিয়াল কমিশন করব। সেখানে বলা আছে যে মাজদার হোসেন মামলার যে রায়, সে রায়ের স্পষ্ট বলা আছে যে জুডিশিয়ারিকে আলাদা করতে হবে। আমরা ঘোষণা করেছি যে অধস্তন যে ম্যাজিস্ট্রেসি আছে, অধস্তন যে বিচার ব্যবস্থা আছে, তারা সুপ্রিম কোর্টের আন্ডারে যাবে। এখন আইন মন্ত্রণালয়ের আন্ডার আছে, সেটা আইন মন্ত্রণালয়ের আন্ডারে থাকবে না, তারা সুপ্রিম কোর্টের আন্ডারে যাবে, এবং সেজন্য একটা আলাদা সচিবালয় করা হবে। দ্যাট উইল বি আন্ডার দ্য গাইডেন্স অ্যান্ড ডিরেক্টরশিপ অফ দ্য চিফ জাস্টিস। এবং চিফ জাস্টিসও কয়দিন আগে এই কথাটা ঘোষণা করেছেন, উনি নিজেও একই ধরনের রূপরেখা দিয়েছেন। এটা হলো 1 নম্বর আপনার প্রশ্নের জবাব। 2 নম্বর হলো, বাংলাদেশে ব্রিটিশ আমল থেকেই পিআরবি ছিল, এটা আপনারা জানেন, পুলিশ রেগুলেশনস অফ বেঙ্গল। সেখানে বলা আছে যে পুলিশ ম্যাজিস্ট্রেট রিলেশনশিপটি কি হবে। যেমন একটু আগেও আমরা আপনাদের বলেছি যে পুলিশ যখন অ্যারেস্ট করে 24 ঘন্টার মধ্যে ম্যাজিস্ট্রেটের কাছে প্লেস করতে হয়। এটা হচ্ছে পুলিশ ম্যাজিস্ট্রেট রিলেশনশিপ। কে ম্যাজিস্ট্রেট হবে সেটা বক্তব্য ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট হচ্ছে পুলিশ অ্যারেস্ট করার সঙ্গে সঙ্গে 24 ঘন্টার মধ্যে তাকে নিয়ারেস্ট ম্যাজিস্ট্রেটের কাছে উপস্থাপন করতে হবে। এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। এবং এই পিআরবি বর্তমানে বিভিন্ন ভাবে গত সরকারের সময় এটাকে অকেজো করে ফেলা হয়েছে, মানা হচ্ছিল না। আমরা বলেছি যে 31 দফায় আমরা রুল অফ ল প্রতিষ্ঠা করার ঘোষণা দিয়েছে। আমাদের মাননীয় চেয়ারম্যান মহোদয়, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় বলেছেন যে আমরা সুশাসন প্রতিষ্ঠা করব, রুল অফ ল প্রতিষ্ঠা করব। এই আমার মনে হয় এই বক্তব্য আপনার স্পষ্ট বুঝতে পেরেছেন। সেপারেশন অফ জুডিশিয়ারি উইল বি এনশিওর্ড, রুল অফ ল উইল বি এনশিওর্ড। I think you get your reply. Thank you. পাভেল সাহেবকে আনমিউট করতে। ভিত্তিক একটি শব্দ ব্যবহার করেছেন, সেটা শব্দটির মানে হচ্ছে যে টেকনিক্যাল ক্যাডার, যেমন স্বাস্থ্য কিংবা প্রকৌশলীর সাথে যারা সংশ্লিষ্ট রয়েছেন, তাদের প্রশাসনিক ব্যবস্থাপনা তারা নিজেরাই করবেন কিনা, অর্থাৎ সেটা করলে দেশের স্বাস্থ্য এবং প্রকৌশল যে সেক্টরটা সেটা আরো বেশি বিকাশমান হতে পারে বা আরো বেশি জনকল্যাণমুখী হতে পারে। এইরকম একটা ধারণার সাথে আমরাও আছি। এটি আলোচনার বিষয়, ব্যাপক ভিত্তিক আলোচনার আগে বোধহয় এখানে কোনো তাৎক্ষণিক সিদ্ধান্ত দেওয়া সম্ভব হবে না। ধন্যবাদ।
ঠিক স্যার, আপনি নিজেও জানেন কয়েকদিন আগে প্রশাসন বিষয়ে আমাদের যে আলোচনা হয়েছিল সেখানে এটা নিয়ে বিতর্ক আছে, এটা নিয়ে বিভিন্ন মতামত আছে। তো এটা জাতীয় পর্যায়ে যখন ইনশাল্লাহ জনগণের ভোটে যদি বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পায়, তখন বিস্তারিত আলোচনা করে প্রত্যেকের সঙ্গে স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা করে যেটা জাতির জন্য উত্তম হবে সেই ব্যবস্থাই আপনি গ্রহণ করতে পারবেন মাননীয় চেয়ারম্যান। থ্যাংক ইউ। টাঙ্গাইল জেলা যুব দলের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম বাবুকে তার প্রশ্ন করার আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়, আমার প্রশ্নটা হলো, আপনি যে যুগান্তকারী রাষ্ট্র কাঠামো মেরামতে যে যুগান্তকারী 31 দফা প্রণয়ন করেছেন, সেখানে প্রাথমিক ও মাধ্যমিক স্কুল পর্যায়ে ক্রিয়া এবং সংস্কৃতিতে তৃতীয় বিদেশি ভাষা প্রণয়ন করতে চেয়েছেন, সেটা অত্যন্তই ভালো উদ্যোগ। এই ব্যাপারে বিস্তারিত আপনার কাছে কিছু জানতে চাই চেয়ারম্যান মহোদয়। আচ্ছা, আমি ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনি আপনি ক্যামেরা প্রশ্ন যে করেছেন, ক্যামেরাকে বলবো একটু ওনার দিকে আবার ক্যামেরাটা ফোকাস করার জন্য তাকান, যে মাইক্রোফোনটা হাতে নিন। আচ্ছা, আপনি আপনার ভাষা আপনি বলতে পারেন, আপনি ইংরেজি বলতে পারেন। এখন আপনি আমাকে বলেন, আপনি যদি জার্মান ল্যাঙ্গুয়েজ জানেন আপনার কি বেনিফিট? আপনি ধরেন ইন্টারমিডিয়েট লেভেল বা ডিগ্রি লেভেলের একজন স্টুডেন্ট, আপনি জার্মান ল্যাঙ্গুয়েজটাও সাথে পারেন, আপনার বেনিফিট হবে কোনো? অবশ্যই বেনিফিট হবে। এক বাক্যে বলেন তো কি বেনিফিট হবে? আমি আমার মনোব্যক্তি প্রকাশ করার জন্য জার্মানিতে বা বাইরের কোনো দেশে গেলে সেটা আমার জন্য কার্যকর ভূমিকা রাখবে। আচ্ছা, তার মানে আপনি দুটো বিশেষ ভাষা। আচ্ছা, একই সাথে যদি আপনি ধরেন গিটার বাজাতে পারেন বা পিয়ানো বাজাতে পারেন, আপনি ইংরেজি পারেন, আপনি জার্মানি পারেন, একই সাথে আপনি পিয়ানো বা গিটার বাজাতে পারেন, একটা বাদ্যযন্ত্র আপনি বাজাতে পারেন, আপনার কোনো বেনিফিট হবে? জি চেয়ারম্যান মহোদয়, আমি যদি কখনো কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে বা কোনো একটা পরিবেশে থাকি, সেখানে অবশ্যই সাংস্কৃতিক অনুষ্ঠান বাদ দেন, আপনার অর্থনীতি উপার্জনের ক্ষেত্রে এটি কোনো সাহায্য করবে জার্মান ভাষা বা আপনি গিটার বা পিয়ানো যদি বাজাতে পারেন? অবশ্যই। এই দুইটা বিষয়কে, আপনার এই কোয়ালিটি দুটাকে ব্যবহার করে কি আপনি উপার্জন বৃদ্ধি করতে সক্ষম হবেন? অবশ্যই চেয়ারম্যান মহোদয়। হাও কিভাবে? আমার সেই ভাষা, যে ভাষা শিখবো সেটা আমি অন্যদের মাঝে অন্যকে সেই আবার শিক্ষা দিয়ে বা জার্মান ভাষা অন্যকে শিক্ষা দিতে পারবো, তার মাধ্যমে তারা ধরে নিচ্ছে যে আপনি অন্যদেরকে এই ভাষা শিখিয়ে কিছু উপার্জন করতে পারবেন। আপনি যদি একটা বাদ্যযন্ত্র চালাতে পারেন, তাহলে আপনি হয়তো অফ টাইমে, আপনি যে কাজ করেন অফ টাইমে হয়তো আপনি কোথাও কাজ করতে পারবেন, কোনো ক্লাবে বা কোথাও কাজ করতে পারবেন, তাই তো? আচ্ছা, একই সাথে ধরেন আপনি কোনো একটা স্পোর্টসে খুব ভালো, আপনার কি কোনো বেনিফিট হবে তাতে? অবশ্যই আমি আমার ক্রিয়া শৈলী দ্বারা ওইখানেও আমি কিছু উপার্জন করতে পারবো বা অন্যদেরকে সেখানে উদ্বুদ্ধ করতে পারবো। আচ্ছা, ঠিক আছে। বা আপনি আপনি কোনো ক্লাবের হয়ে খেলতেও পারবেন, তাই তো? সেখান থেকে আপনি কিছু অর্থনৈতিকভাবে কিছু উপার্জন করতে পারবেন। তো একই সাথে ধরেন আপনি খুব ভালো ড্রয়িং করতে পারেন, আপনি দুইটা ভাষা জানেন, মিনিমাম দুটো বিদেশি ভাষা জানছেন, আপনি একটা ভালো স্পোর্টস জানছেন, আপনি একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট অথবা গান গাইতে পারেন, আপনি একই সাথে খুব ভালো ড্রয়িং করতে পারেন, আপনার এটা কোনো উপকার দিবে? অবশ্যই, এটা আমি আমার মনোব্যক্তি প্রকাশ করতে পারবো এবং সেখান থেকে আমি কিছু উপার্জন করতে পারবো। ঠিক আছে। তো ধরেন একটা আমাদের যে কোনো একজন স্টুডেন্ট, ছেলে হোক মেয়ে হোক, সে তার মধ্যে যখন এতগুলা কোয়ালিটি থাকবে, আপনি কি মনে করেন তার দেশেই হোক বিদেশি হোক নিজের জন্য একটা কর্ম জোগাড় করতে কোনো সমস্যা হবে বা খুব বেশি বেগ পেতে হবে? কখনই না, অবশ্যই সে স্বাবলম্বী হবে। স্বাবলম্বী হওয়ার পসিবিলিটি অনেক বেশি তার জন্য, তাই তো? অনেক বেশি চেয়ারম্যান মহোদয়। আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন? জি চেয়ারম্যান মহোদয়, ধন্যবাদ আপনাকে। বসেন। আসসালামু আলাইকুম। গাজীপুর মহানগর প্রশ্ন করতে পারেন আপনারা। আসসালামু আলাইকুম মাননীয়, আমার কোশ্চেন হচ্ছে যে জাতীয় সংসদকে কার্যকর করার জন্য আপনারা উচ্চকক্ষ প্রবর্তন করবেন,
তাই এই উচ্চ কক্ষ আমরা ম্যাক্সিমাম এই জায়গায় লেম্যান আমরা এত কিছু না, আমাদের এই উচ্চ কক্ষের একটি ব্যাখ্যা আর পাশাপাশি আরেকটা সম্পূরক প্রশ্ন যে সম্পূরক চলবে না ভাই, ভাই একটাই চলবে, একটাই। আপনার এই প্রশ্নের উত্তরটা আমি দিচ্ছি। আচ্ছা, আমি ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি মঞ্চ থেকে মাহাদি আমিন আছে বোধহয়, আমি প্রথমে একটু মাহাদি আমিনকে অনুরোধ করি এটি একটু বলুক, আমি মাহাদি আমিনের সাথে আবার অ্যাড করব। আচ্ছা, জি ধন্যবাদ। So, উচ্চ কক্ষ বলতে আমরা যেটা বুঝাচ্ছি, সংসদে তো সবার পক্ষে যাওয়া সম্ভব না। আমরা এখানে যারা আছি আমরা সবাই তো রাজনীতির সাথে সরাসরি সম্পৃক্ত। সমাজে অনেক শ্রেণী পেশার মানুষ রয়েছেন, ডাক্তার রয়েছেন, ইঞ্জিনিয়ার রয়েছেন, আইনজীবী রয়েছেন, শিক্ষক রয়েছেন। তাদের হয়তো দেশপ্রেম রয়েছে, গণতান্ত্রিক মূল্যবোধ রয়েছে, তাদের হয়তো জনসম্পৃক্ততা রয়েছে, জনগণের মাঝে একটা গ্রহণযোগ্যতা রয়েছে। ওনাদেরকেও আমরা রাষ্ট্র পরিচালনায় সম্পৃক্ত করতে চাই। আমাদের নেতা তারেক রহমান বলেছেন আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই যেখানে সত্যিকার অর্থে সাম্য থাকবে, মানবিক মর্যাদা থাকবে, সামাজিক সুবিচার থাকবে। সেটি প্রতিষ্ঠা করার জন্য আমাদের দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে গণতান্ত্রিক মূল্যবোধ এবং গ্রহণযোগ্যতা সম্পন্ন যেসব মানুষের যোগ্যতা রয়েছে, দক্ষতা রয়েছে, দেশপ্রেম রয়েছে, তাদেরকে আমরা সংসদে এনে আরো কার্যকর অবস্থার মাধ্যমে একটি জবাবদিহিতামূলক এবং স্বচ্ছ জাতিসত্তার ভিত্তিতে সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই। এই জন্য এই উচ্চ কক্ষের প্রতিষ্ঠার জন্য আমাদের প্রস্তাবনা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম মাননীয়। জি, আমি একটু মাহাদি আমিনের সাথে অ্যাড করি। দেখুন, যেটা বলেছে মাহাদি আমিন যে কেন আমরা সমাজের আরো বিভিন্ন মানুষ যারা আমাদের মতন ডেইলি রাজনীতি, রেগুলার রাজনীতির মধ্যে নেই, আমরা ওনাদেরকেও আনতে চাইছি। ওনাদের মধ্যে কেউ সাংবাদিক থাকতে পারে, কেউ সাহিত্যিক থাকতে পারে, আপনার মতন লয়ার থাকতে পারে, ডাক্তার, চিকিৎসক থাকতে পারেন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বুদ্ধিজীবী, সিভিল সোসাইটির যারা আছেন গুণী সম্মানী ব্যক্তি, তারা থাকতে পারেন। দেখুন, আমরা রাজনীতি করি, আমাদের তো স্বাভাবিক দলীয় কিছু বিবেচনা আছে, বিভিন্ন বিষয় আছে, রাজনীতির বিষয় আছে। আমরা সংসদে অনেক সময় আমাদের দলীয় বিবেচনায় রাজনৈতিকভাবে আমরা একটি কোনো সিদ্ধান্ত নিলে সেটি হয়তো আমরা লাভবান হব, আমরা হয়তো অনেক সময় এভাবেও চিন্তা করতে পারি। কিন্তু আমাদেরকেও তো কাউকে ব্যালেন্স করতে হবে, তাই না? আমরা যে সবসময় একটা জিনিস সঠিক চিন্তা করবো নাও তো হতে পারে। কাজেই আমরা যদি সমাজের অন্য মানুষগুলোকেও সুযোগ দেই যারা রাজনীতির ভিতরে নাই কিন্তু তারাও দেশ এবং রাষ্ট্র নিয়ে চিন্তা করেন, তখন হবে কি তাদের চিন্তাটাও আমরা জানতে পারবো, তাদের বক্তব্যটা আমরা শুনতে পারবো। তখন আমাদের চিন্তার সাথে সেটাকে সামঞ্জস্যপূর্ণ করে দেশ এবং রাষ্ট্রের জন্য যেটা ভালো হবে আমরা সেভাবেই সিদ্ধান্ত নিব। এটাই হচ্ছে উচ্চ কক্ষ। আমি কি বোঝাতে পেরেছি? আপনি বুঝতে পেরেছেন? বাকশাল যখন চালু করা হয় ক্যাবিনেট, তখন সংসদে 17 মিনিটে বাকশাল করা হয়েছিল, অনুমোদন করা হয়েছিল এবং কাউকে পার্টিসিপেট করতে দেয় না হয়নি। আপনার কথা রেস ধরেই আমি কথা বলছি এই কথা, যে তখন যদি একটা আপার হাউস থাকতো তাহলে অন্তত 17 মিনিটে ওইটা পাস হতো না। নিশ্চয়ই কেউ একজন বলতো, বিশেষজ্ঞ কেউ বিবেচনা বলতে পারতো যে এটা তো সুস্থ হচ্ছে না, ভালো হচ্ছে না, হয়তো ব্যাপারটা অন্যরকম হতেও পারতো। মাননীয় চেয়ারম্যান, আপনার ওই কথা থেকে আমি বলছি যে উচ্চ কক্ষের এই যে ব্যালেন্সের কথা আপনি বলেছেন, এটার একটা প্রকৃষ্ট উদাহরণ বাংলাদেশে আছে। 17 মিনিটে বাকশাল চালু করার যে সুযোগ, সে সুযোগ আর এই দেশে কখনোই হবে না যদি আপনি উচ্চ কক্ষ ইনশাআল্লাহ চালু করতে পারেন। আমি সেটাই বলেছি যে আমরা যারা রাজনীতিবিদ আছে আমাদেরকেও কেউ একজন চেকে রাখুক। থ্যাংক ইউ। এখন প্রশ্ন করবেন নারায়ণগঞ্জ মহানগর যুব দলের সদস্য সচিব শাহেদ আহমেদ। আসসালামু আলাইকুম। সামাজিক অবক্ষয় ও নৈতিক অবক্ষয়ের বিরুদ্ধে মানব সম্পদের উন্নয়নে শিশু ও কিশোরদের জন্য আমাদের আগামী পরিকল্পনা কি হবে? জি, আপনি এর মধ্যে শুনেছেন কিনা আমি জানি না, ধন্যবাদ, আপনার প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। দেখুন, সেজন্যই কিন্তু আমি ব্যক্তিগতভাবে যেটা বিশ্বাস করি, আমরা বলেছি আমাদের 31 দফার মধ্যে আছে যে শিক্ষা খাতে আমাদের বাজেট আমরা বাড়াবো, অ্যালোকেশন আমরা বাড়াবো। কিন্তু তার অর্থ এই নয় যে আমরা নতুন নতুন স্কুল কলেজ বিল্ডিং করব না, নতুন নতুন শুধু বিল্ডিং বানিয়ে কোনো লাভ হবে না। বরং আপনি যেটা বলেছেন, আমাদের ভবিষ্যৎকে, যারা ভবিষ্যৎ তাদেরকে আমাদের সঠিকভাবে গড়ে তুলতে হবে। এবং এই কারণেই আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমার সাথে আমাদের নেতৃবৃন্দরাও মনে করেন, সিনিয়র সকল নেতৃবৃন্দ মনে করেন যে আমাদেরকে বিশেষভাবে ইম্পর্টেন্স দিয়ে আমাদেরকে আমাদের যে প্রাইমারি এডুকেশন আছে সেই প্রাইমারি এডুকেশনে আমাদের নজর দিতে হবে, এখানে আমাদেরকে গুরুত্ব বাড়াতে হবে। বিশেষ করে প্রাইমারি স্কুলের টিচার যারা আছেন, টিচার যারা হবেন, এদেরকে আমাদের ট্রেনিং দিতে হবে সঠিকভাবে। আমাদেরকে ভালো স্টুডেন্ট যারা আমাদের পরিবারের সমাজের যারা ভালো স্টুডেন্ট তাদেরকে আমাদের রিক্রুট করতে হবে অ্যাজ প্রাইমারি টিচার। শুনতে খারাপ শোনাবে
কিন্তু এই মুহূর্তে বাংলাদেশে যেটা প্রচলন আছে, কম বেশি আছে, চাকরি পাচ্ছে না, প্রাইমারি স্কুলে টিচার দিয়ে দাও, অথবা বেকার বা ভালো স্টুডেন্ট না, প্রাইমারি স্কুলে দিয়ে দাও। এটির পরিবর্তন করতে হবে। প্রাইমারি স্কুলের টিচার সেই ব্যক্তিটি হবেন যে একজন মেধাবী স্টুডেন্ট, যে একজন মেধাবী ব্যক্তি। কারণ আপনি যদি বীজ ভালো হয়, ফসল কিন্তু ভালো হবে। আমরা কৃষকরা আপনি যখন যে কোনো ফসলের বীজ দেন, আপনি কি ভালো বীজ খোঁজেন, ভালো কোম্পানি। কাজেই ভবিষ্যৎ যে প্রশ্ন, আজকে যারা প্রাইমারি স্কুলের স্টুডেন্ট, এরা কিন্তু হচ্ছে আমাদের আজকের বীজ, আগামী দিনের ফসল। কাজে এদেরকে যদি আমরা ভালোভাবে গড়ে তুলতে পারি, এই যে আজকে দুর্নীতি বিশেষ করে গত এই যে স্বৈরাচারের সময় আমরা দেখলাম যেভাবে দুর্নীতি ছেয়ে গেছে, আপনি দুদক দিয়ে দুর্নীতিকে হয়তো একটা জায়গায় নিয়ে আসতে পারবেন কন্ট্রোল করে, কিন্তু এটি একটি মানসিকতার ব্যাপার। এবং দুর্নীতিকে যদি দূর করতে হয় দেশ থেকে, আপনাকে ওই প্রাইমারি যে বাচ্চা আছে এদের মাথার মধ্যে দিতে হবে যে দুর্নীতি ইজ এ ব্যাড থিং, দুর্নীতি একটা খারাপ জিনিস, দুর্নীতি হচ্ছে দুর্নীতি। কাজেই মানসিকভাবে তাদেরকে প্রস্তুত করতে হবে দুর্নীতিকে দূরে থাকার। হ্যাঁ, আমরা হয়তো একটু সময় লাগবে, 10 বছর পরে এটা এফেক্ট পাবো, যখন এই বাচ্চাগুলো বড় হবে, তারা সমাজের বিভিন্ন জায়গায় যেখান থেকে দেশ পরিচালিত হয় এইসব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে যাবে, তখন আস্তে আস্তে আমরা এটার ভালো সুফলটা পাবো। আপনি কি বুঝতে সক্ষম হয়েছেন আপনার প্রশ্নের উত্তর? ইনশাল্লাহ। আমাদেরকে জোর দিতে হবে প্রাইমারিতে। এবং মৌলিক যেটা আরেকটা বিষয় আছে এখানে, একই সাথে শুধু যে পুঁথিগত বিদ্যা তা না, এটার পাশাপাশি বড়দেরকে দেখলে আমাদের যে সামাজিক কতগুলো ভ্যালুজ ছিল, বড়দেরকে দেখলে সালাম দিতে হয়, বড়দেরকে দেখলে উঠে দাঁড়াতে হয়, কিভাবে কথা বলতে হয়, কি করতে হয়, এই সামাজিক ভ্যালুজ গুলো আস্তে আস্তে বাচ্চাদেরকে শিখাতে হবে। আবার যুব দলের সদস্য সচিব গাজীপুর মহানগরের মাহমুদ হাসান রাজু, বিসমিল্লাহির রহমানির রহিম। অনুরোধ করছি প্রশ্ন করার জন্য। বিসমিল্লাহির রহমানির, প্রিয় নেতা, আপনি রাষ্ট্র মেরামতের 31 দফা ঘোষণা দিয়েছেন তৃণমূল মানুষের ঘর পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য। 31 দফার মধ্যে 23 দফার মধ্যে যুব উন্নয়নের। আমার প্রশ্ন হলো, 1 বছর ব্যাপী শিক্ষিত বেকারদেরকে সহায়তা ভাতা প্রদান করবেন। আমি এর সাথে সংযুক্ত করতে চাই, 1 বছর যদি একটা পরিবার, একটা বেকার ছেলে, তার ভাই বোন বাবা মা, সে পাঁচ সদস্য বিশিষ্ট যে একটা পরিবার হয়, আপনি যে বেকার ভাতা দিবে গভর্নমেন্ট, সেই বেকার ভাতা দিয়ে একটা পরিবার চলবে? এক। দ্বিতীয় আরেকটা প্রশ্ন হলো, আমাদের বেকার ভাতা সহায়তা না দিয়ে আপনি 6 মাস 1 বছর জন্য স্বল্পকালীন ঋণ প্রদান করে গবাদি পশু এবং হাঁস মুরগি পালনের জন্য সহায়তা কোনো প্রকল্প আমাদের জন্য কর্মসংস্থান ব্যাংকের মাধ্যমে কর্মের কিনে? এটি আমার প্রশ্ন। ধন্যবাদ। আপনার প্রশ্নটা হচ্ছে খুব লজিক্যাল টাইপের প্রশ্ন। তাকে যে ভাতা দেওয়া হবে, তাকে যখন ভাতা দেওয়া হবে, অবশ্যই সে তো নিজেও বসে থাকবে না। আপনি জিজ্ঞেস করলেন যে চলবে কিনা, সে যদি শুধু বেতার ভাতা খাওয়াটাই তার উদ্দেশ্য হয়, তাহলে চলবে না। কিন্তু আমরা বিশ্বাস করতে চাই যে হ্যাঁ, সে রাষ্ট্রের সহায়তা নিচ্ছে, কিন্তু এট দ্য সেম টাইম নিশ্চয়ই সে তার চেষ্টা অব্যাহত রাখবে কিভাবে একটা কর্মসংস্থান করা যায়। আর আপনি অন্য যেটা বলেছেন যে তাকে কোন রকম ছোট ছোট ঋণের সুবিধা দেওয়া হবে কিনা, আমার মনে হয় আমাদের কোন একজন সহকর্মী এই প্রশ্নটা করেছেন যে 50 বছরের যারা থাকবে বা আশেপাশে বয়সে যারা থাকবে, ওখানে আমি কিন্তু উত্তরটা বলেছি যে আমাদের পরিকল্পনার মধ্যে আছে যে আমরা চেষ্টা করবো, এবং এটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় ছিল কিন্তু, বেকার যুবক যারা আছে তাদেরকে ছোট ছোট ঋণের ব্যবস্থা করে দেওয়া, যাতে তারা নিজের জন্য পায়ে দাঁড়াতে পারে, কিছু একটা করতে পারে। আপনার এই প্রশ্নের অর্ধেকের বেশি উত্তর আমরা আগে দিয়ে দিয়েছি, কিন্তু আপনি খেয়াল করেননি বোধহয়। আমাদের এগুলা পরিকল্পনার মধ্যে আছে। আপনার হতাশা আবার কিছু নেই। আপনি যা জানতে চাইছেন, আপনাকে যদি জনগণের কেউ জিজ্ঞেস করে যে তোমাদের এই পরিকল্পনা আছে কিনা, আপনি বলবেন ইয়েস, আমাদের দলের এই পরিকল্পনা আছে। ধন্যবাদ মাননীয় চেয়ারম্যান।